আমি ম্যাজিস্ট্রেট হলাম, তাহলে একটা মেয়েকে যদি আমার সামনে নিয়ে আসে, আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। কারণ তার যদি বয়স 21 বছর হয়, তাহলে আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। ধরে নেন এনআইডি যদি না থাকে, তাহলে আমার কিন্তু প্রথম ডাউট হবে এনআইডি নাই কেন। তাহলে হয় তার বয়স এনআইডি করার মতো হয়নি, তাহলে আমি কি চাবো? জন্ম নিবন্ধন চাবো। একটা মেয়েকে আপনি 9 দিন জেলখানায় রাখলেন, 9 দিন আপনি তার রিমান্ডের আবেদন করছেন কিসের জন্য? 50,000 টাকা চাঁদার জন্য। 50,000 টাকা চাঁদার দাবিতে কোথায় রিমান্ড শুনানি হয়? আচ্ছা হলো, আপনি রিমান্ড যে দিলেন, একবার আপনি চিন্তা করলেন না যে এই 21 বছর যে এখন যেটা বাড়াইছে 17কে 21 করা হয়েছে, তা আপনার একটা কমন সেন্স নেই? আমরা একটা মেয়েকে দেখলে তো আমি বুঝি ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে কিভাবে 21 বছর হয়। ইন্টারমিডিয়েট একটা মেয়ে পড়ে তারই, তাহলে কথা হচ্ছে সরকারের কন্ট্রোলটা কোথায় নাই? ওই যে পুলিশ যেটাকে 17 থেকে 21 করলো, পুলিশের উপর নাই। সরকারের কন্ট্রোলটা কার উপর নাই? দেখেন ওই যে লোকটা রিমান্ড দিল, যে ম্যাজিস্ট্রেট, তার উপরে নাই। এবং আরেকটা জিনিস দেখেন, রিমান্ড হলো সকালবেলা 12টার সময়, তাই না? এটা সার্টিফাইড কপি লাগে, ভাইও ভালো জানে, একটা সার্টিফাইড কপি পাইতে জেনারেলি 1 দিন লাগে। এই সার্টিফাইড কপি তাড়াতাড়ি আসলো, সার্টিফাইড কপির পরে বিকালবেলা শুনানি হলো। একটা অবৈধ যে জিনিসটা দেওয়ার কথাই না, সেটাকে অবৈধ ঘোষণা করলেন। এজন্য সরকারকে আমি সাধুবাদ দিই। কিন্তু যে প্রক্রিয়াতে হলো, সরকারের যদি কন্ট্রোল থাকতো, এই প্রক্রিয়াতে যাওয়ার কোনো দরকার ছিল না। কি কারণে এই কথাটা বললাম? জুলাই যোদ্ধাদের উপর আপনি প্রমিস করলেন যে তারা যোদ্ধা, তারা এরপর বাতিল হয়েছে, জামিনও তো হয়েছে। আমার কথা জামিন হবে কেন? আপনি তো যেখানে প্রথম দিনই শপথ করছেন জুলাই সনদে যে এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হবে, 73 সালে যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, 75-এ যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডিমিনিটি দেওয়া হবে। এই কথা বলার পরও, এই এসআরও থাকার পরও প্রশাসন আপনার কথার বাইরে, আপনি তো ঋণ খেলাপির কথা বলেন, তারা একটা মেকানিজম তৈরি করতেছে 2008-এর মতো একটা ইলেকশন করা যায় কিনা। এটা আপনার, এটা আমার মন্তব্য। আবেগ একটা জিনিস, বাস্তবতার একটা জিনিস। আপনার লাস্টের প্রশ্নটা প্রথম উত্তর দিই। আমি এর আগেও বলছি, তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের সন্তান। তিনি কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ কিন্তু অনেক সেনাপ্রধান আসছে, এরশাদ সাহেব আসছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমরা বলি, তখন কিন্তু এরশাদ সাহেবের সাথে একটা আকাশ পাতাল পরিমাণ ব্যবধান। তাহলে এই ব্যবধানটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তৈরি করছেন। সেটা কি? তার ভারতীয় আধিপত্যবাদ, তার ইসলামের প্রতি সম্মান, তাই ইসলামকে, আল্লাহকে যেভাবে ধারণ করাইছে আমাদের কনস্টিটিউশনে, এইটা। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু 91 সালে মিরাকলটা কি ছিল? মিরাকলটা ছিল একই অবস্থান, তার স্ত্রী, তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একই অবস্থান ছিল, এবং তিনিও কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি। আমরা একটু, আপনি আসার আগে আমরা গল্প করতেছি, শোনেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, এগুলো করারও অফার দেওয়া হয়েছিল। এরশাদ সাহেব এগুলো করারও অফার দিয়েছিলেন। যে আজকে তো মানুষ 1 বিঘা জমির জন্য, পূর্বাচলের জন্য কত কি করে, আর উনি ওই বাড়িটা সরকারের, মইনুল হোসেন রোডের ওই বাড়িটা কিন্তু বলেনি আমার নামে লিখে দাও। সে কিন্তু সরকারের যে 32 নম্বরের কথা যদি আমি বলি, 32টা তাতে অ্যালটমেন্ট হয়েছে। উনি ওই বাসাটাই সরকার দিয়েছে, যতদিন উনি থাকবেন শহীদ রাষ্ট্রপতির পত্নী হিসাবে সেই জন্য থাকবেন। দেখেন, সে কিন্তু কোনোদিন বলেনি আমাকে একটা ঢাকা শহরে একটা প্লট দাও, আমাকে নিয়ে নাও। মানে এই বিক্রি হওয়ার এই জিনিসটা ওনার ছিল না। এই যে রক্তের ধারাবাহিকতা হচ্ছে তারেক রহমান এখানে। এখন তারেক রহমান সাহেব কি কয়টা সিট চান না চান, এই ধরনের কথাটা মনে হয় এইভাবে আমাদের কারোই বলাটা কাম্য নয়। এখন আপনার প্রশ্নের উত্তর আসিস, প্রশাসন তুমি কার? আমার কাছে মনে হয় প্রশাসনের 60% হচ্ছে দিল্লির। প্রশাসনের একদম স্পষ্ট হচ্ছে, এই প্রশাসনের উপরে আজকের সরকারের কোনো রূপ কন্ট্রোল নাই। কেন? আপনি একটা জিনিস দেখেন, এই সরকার এই প্রজ্ঞাপন দিলেন, কবে প্রজ্ঞাপন দিলেন? 12ই মে 2025। এই প্রজ্ঞাপনের লাস্টে কি বলা আছে দেখেন, আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সহযোগী মানে হচ্ছে 14 দল, ভাতৃমিক প্রতিম সংগঠন মানে মহাজোট, সকল প্রকার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। 248টা জায়গায় জাতীয় পার্টি কি দিলেন? নমিনেশন সাবমিট করলেন, যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এবং সেই 248টা নমিনেশনকে কি করলেন? এই রিটার্নিং অফিসাররা কি বলে দিলেন? বৈধ বলে দিলেন। তার মানে সরকারের যদি কন্ট্রোল থাকে, তাহলে এটার ফোর্স অফ ভাই শিক্ষক ভাই জানে, প্রজ্ঞাপনের ফোর্স অফ লয়ের যেটা, সেটাই হচ্ছে এটা কনস্টিটিউশন দিয়ে বলে দিচ্ছে। তাহলে আপনি, আচ্ছা, দ্বিতীয় কথা আর একটা অবাক করা দেয়, একটা প্রশ্ন যে তারেক রহমানকে নিয়ে যেটা বললেন আপনি, যে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রক্তধারা হয়ে তিনি এসেছেন, আপনি একটা ভিডিওতে বলেছেন তারেক রহমান যদি কোনো দাসখত দিয়ে আসে তাহলে তার মৃত্যু খুবই কাছাকাছি। আপনার কি মনে হয় তিনি কোনো দাসখত দিয়ে এসেছেন? না, এই কথাটা আমি বলছি, আগে বলছি, যদি আমি বলছি আমি বিশ্বাস করি না এই কথাটা কোনো ওখানে আসেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে চাই না। কেন বিশ্বাস করতে চাই না? ভাইরে, পৃথিবীতে সব কিছুর আগে বাবা মা, আর যে মা এই দেশকে আগে ধারণ করছে এবং করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল শেষ দিন পর্যন্ত, নিজে প্রয়োজন হয়েছে জেলখানার মতো, তার মাকে আমি তার চেয়ে বেশি ভালোবাসবো, এটা হতে পারে না। কিন্তু আমার কথাটা কি দেখেন, তার বাবাকে মেরে ফেলে দিয়েছে ইন্ডিয়া, এটা তিনি জানেন। তার মাকে ক্ষমতা থেকে 2006 সালে ফেলে দিয়েছে ইন্ডিয়া, এটা তিনি জানেন। 2008 সালে তাদের 2 ভাইয়ের মুক্তির বিনিময়ে খালেদাকে জিম্মি করে 2008 সালে ইলেকশনে নিয়ে গেছেন, এটাও উনি জানেন।
গত তিনটা ইলেকশনে তার দলের কোন কোন নেতার কারণে আন্দোলন চাঙ্গা হয়নি এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী যেভাবে নির্যাতিত হয়েছে সেভাবে কোনো প্রবল আন্দোলন তৈরি করা যায়নি ইন্ডিয়ার ইশারায়, এটা উনি জানেন। সো সবকিছু তো ওনার জানা, তারপরে আমি কেন বিশ্বাস, কিন্তু আমাদের খটকাটা কোন জায়গায়, আজ পর্যন্ত দল হিসাবে বিএনপি আনন্দবাজার পত্রিকার কোন স্টেটমেন্ট দেননি, যে আনন্দবাজার পত্রিকা যেটা ক্লেম করছে সে তো রিউমার ছড়াবে, তাহলে রিউমারের আমাকে তো পাল্টা জবাবটা দিতে হবে। বা এই 300 ফিটে যখন দেশনেত্রীর সন্তান আসলেন তিনি প্রথম দিনে বলতে পারতেন যে আমাদের, কিন্তু সেটা কি হয়েছে সেটা আমি কেন আপনাকে বললাম, গতদিন যখন ইয়ার সাথে বসছেন এবি পার্টির আমাদের ফুয়াদের সাথে বসছেন তখন কিন্তু উনি এই কথাটা বলছেন যে আমাদেরকে স্ট্যান্ডিং এক জায়গায় দিতে হবে, সেটা জুলাই সনদের, আর জুলাই সনদটা হচ্ছে কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু জনগণকে জানানাটা অ্যাজ এ রাজনৈতিক নেতা হিসেবে তার কর্তব্য, যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ কিন্তু এই ধোঁয়াশাটা থাকবে। আর লাস্টের কথাটা বলছি কেন মৃত্যু, ভারত যখন আপনাকে সমর্থন করবে তখন তার স্বার্থ, তার স্বার্থের উল্টা দিকে আপনি চলে গেলে সে আপনাকে কোনোদিন টিকে থাকতে দিবে না, সে কারণে আপনি সন্দেহ করেছেন, আশঙ্কা করেছেন। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি এভাবে বলি, তারেক রহমানের সাথে আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রায় বিভিন্ন দল, ব্যবসায়ী নেতা, বিভিন্ন প্রশাসন থেকে যাচ্ছেন দেখা করতে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার পরলোক গমনের পরে বেশিরভাগই শোক সমবেদনা জানাতে যাচ্ছেন, শোক বই স্বাক্ষর করতে যাচ্ছেন, সেই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিকে সাথে দেখাও করছেন। এখন বিএনপি এনসিপি শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির সঙ্গে এনএসআই প্রধানের মিটিং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেছেন। প্রশ্নটা হলো, এরকম একটা গোয়েন্দা প্রধান একজন রাজনৈতিক দলের সাথে, নেতার সাথে দেখা করতে পারে কিনা, আর দেখা করাটা কতটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেশে একটা নর্মাল অবস্থা বিদ্যমান নেই। নর্মাল অবস্থাতে বিদ্যমান থাকে গত 70 বছরের বেশি, 47 থেকে এই পর্যন্ত কোনো স্টোরিতে দেখবেন না যে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই টাইপের কোনো ব্যক্তির সাথে প্রধান বিচারপতি কখনো সাক্ষাৎ করেছেন তার বাড়ির বাসভবনে গিয়ে। নাম্বার 2 হচ্ছে তারেক রহমানের নিরাপত্তাজনিত কতগুলো বিষয় এখন তো বিদ্যমান, যেটা গভর্নমেন্ট কনসার্ন। আমাদের ভাইয়েরাও যেটা বলেন যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যদি তারেক রহমানের অবস্থান হয়, বিএনপির অবস্থান হয়, বিএনপি আধিপত্যবাদের সাথে আপোষ করলে 2014 সালে সুজাতা সিং এসে এরশাদকে ধরে জেলে পাঠিয়ে দিত না। জেলে মানে বলছে, আপনি দেখেন এরশাদকে কীভাবে বললো যে এরশাদকে ইয়েতে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসুস্থ হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুই দিকে ডিজিএফআই লোকজন, দুই দিকে তাকে মাঝখানে বসিয়ে ডিজিএফআই লোকজন তাকে পিস্তল ধরে আছে, আমরা বগল দাবা করে নিয়ে সিএমএইচে বন্ধ করে দিয়ে দেন। আমরা শুনছিলাম যে মাঝে মধ্যে তাকে গলফ ক্লাবেও সশস্ত্র প্রহরায় এনে গলফ খেলতেও দিয়েছে। ইলেকশন হলো, তাইলে 2014-তে বিএনপি যদি বলতো শুধু যে আমরা আওয়ামী লীগের সাথে আপোষ রফা করে থাকবো, তাইলে ইলেকশনটা মোটামুটি জেনুইন হতো, বিএনপি ক্ষমতার জুনিয়র পার্টনার হতে পারতো, 110-20 সিট নিয়ে এরকম হতে পারতো। বিএনপিটা কবুল করে নাই। 2018 সালে যদি বিএনপি শুধু একটু হালকা পাত্তা কবুল করতো, তাহলে বেগম খালেদা জিয়াকে জেলখানায় যেতে হতো না। এবং আজকে সবাই যেটা মনে করছেন যে বেগম খালেদা জিয়ার উপর স্লো পয়জনিং করা হয়েছে, এটা আর শিকার হতে হতো না, এবং তাকে প্রায় 2 বছরের বেশি 25 মাস তাকে জেল খাটতে হতো না, জেলে এবং নির্জন কারাবাসে। আপনি বাইরের কাছে আলাপ করেন যে ইয়াতে সিআরপিসির সেকশন কত 54 যে নির্জন কারাবাস, সলিডারি কনফাইনমেন্ট। তো সলিডারি কনফাইনমেন্টে একসাথে কাউকে 15 দিনের বেশি সলিডারি কনফাইনমেন্ট দেওয়া যায় না। এমনকি সিআরপিসির এই সেকশনটা পরে সংশোধন করা হয়েছে, মাসের শেষ এবং মাসের শুরু এটা একত্রে। আগে জেলারা করতো যে ঠিক আছে মাসের শেষ 15 দিন দিলাম, মাসের প্রথম 15 দিন দিলাম, তাহলে 1 মাস সলিডারি কনফাইনমেন্টে থাকবে। এইটাকেও তারা রদ করছেন। তো খালেদা জিয়াকে, দেশনেত্রী খালেদা জিয়াকে প্রায় 25 মাস সলিডারি কনফাইনমেন্টে রাখা হয়েছে, যা সম্পূর্ণ আমার দেশীয় আইন এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। এই জন্য আমি আপনাকে শেষ কথা বলি যে দিল্লির সাথে বিএনপি হোক আর যেই ক্ষমতায় আসুক, দিল্লির সাথে একটা সম্পর্ক লাগবে, কিন্তু এই সম্পর্কটা হবে সমতা, ইনসাফের ভিত্তিতে। এই সম্পর্কটা হবে ন্যায্যতা। এর এক চুল নিচেও না, এক চুল উপরেও না। আমার স্বার্থ হচ্ছে সবার আগে। আমার স্বার্থের কথা বললে যদি দিল্লির বিপক্ষে যায়, সেটা দিল্লির বিপক্ষে যাবে। আবার আমি দিল্লির বিপক্ষে না, আমার স্বার্থ হচ্ছে, আমার বাংলাদেশের মানুষের স্বার্থ হচ্ছে সবার উপরে। এর জন্য দিল্লির পক্ষে গেল না বিপক্ষে গেল, এটা আমি কনসার্ন। শাহরিয়ার, একটি প্রশ্ন